আমরা এখানে দেখতে পাচ্ছি রাতেই কিন্তু আওয়ামী লীগ কর্মীরা রাজপথ দখল নিয়েছে এবং তাণ্ডব করছে তারা। রাত 10টার পর থেকে দুপক্ষের মধ্যে চলে ব্যাপক সংঘর্ষ। এদিকে আজ রাতেই আওয়ামী লীগের মহাপরিকল্পনা বাস্তবে রূপ নিচ্ছে। ডক্টর ইউনূস চীনে থাকায় পুলিশের ব্যারিকেড ভেঙে রাজপথ তারা দখল করে। আমেরিকা ভারত তাদের সাপোর্ট দিচ্ছে ডক্টর ইউনূসকে সরাতে। ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরকে ঘিরে আমেরিকা এবং ভারতের মধ্যে কিছুটা উত্তেজনা বা কৌতূহল সৃষ্টি হয়েছে। দেশই লক্ষ্য করছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে চীন কোন কোন বিষয়ে সমঝোতা করে বা চুক্তি করে। দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা চীন সফর বলে কথা, তাই কিন্তু যে বিষয়টা নজর কেড়েছে তা হলো একটা দেশের সরকারের প্রধান যখন কোনো বিদেশ সফরে যান তখন তাকে স্বাগত জানাতে এয়ারপোর্টে সেই দেশের সরকারের শীর্ষস্থানীয় আধিকারিকরা হাজির থাকেন। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? যে দেশে ইউনূস গেলেন সেই দেশে এয়ারপোর্টে নামার পর থেকেই কিন্তু সেই সম্মান পেলেন না ইউনূস, যেটা কিন্তু একজন দেশের সরকারের প্রধানের পক্ষে যথেষ্ট অপমানের। দর্শক, আওয়ামী লীগ নতুন কিছু ভাবছে কি? আওয়ামী লীগের রাজনৈতিক চিন্তা ভাবনায় কি কোনো বদল এসেছে? তেমনটাই মনে হলো সম্ভবত সজীব ওয়াজেদ জয়ের, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের সাম্প্রতিক একটি ভিডিও বার্তা। আর ইউনূসের বিচার ইনশাআল্লাহ সে বিচার করব। দেশের মানুষের অর্থ সম্পদ লুটে দিয়ে হত্যা করে বাংলাদেশটাকে একটা শ্মশানে পরিণত করে আজকে বেশ সুখে বাস করে এখন আর নিজের বোধহয় আত্মবিশ্বাস করে গেছে। এখন এর কাছে ধর্ণা দেয়, ওর কাছে ধর্ণা দেয়, তাকে যেন একটু সমর্থন দেয়। তারা ইউনূসের চীন সফরের ব্যাপারে হুঁশিয়ারি দিতে এসেছিলেন। ধমকটা যত না ওয়াকারুজ্জামানকে, তার থেকে বেশি ধমক হচ্ছে ইউনূসকে। ইউনূস যদি চীনের সাথে এমন কিছু করে থাকে, সাথে সাথে ইউনূসকে তার বিমান এখানে এসে ঢাকায় নামার আগেই তাকে সামরিক শাসকরা তাকে হটিয়ে দেবে। না, আমারে সরকারের পক্ষ থেকে কোনো টাকা টোকা দেওয়া হয় নাই। আমি বরাবরই সরকারে যারা থাকেন, যারা ক্ষমতায় থাকেন তাদের সমালোচনা করি, কারণ তাদের সমালোচনা করাটা একটু কষ্টকর কাজ, আপনাকে ঝামেলায় পড়তে হয়। বাট যেটা প্রশংসার এটাও কিন্তু আমি করি। এরকম একটা বাংলাদেশ অন্তত আজকে বা গতকালকে থেকে যে কিছু দৃশ্য আমার চোখে পড়ছে, এইটা সারা বাংলাদেশের মানুষ চাচ্ছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা সবাই ইতিমধ্যে ভিডিওর বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আর ভিডিওটা নিয়ে বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তাই সংক্ষেপ করার ক্ষেত্রে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে এরকম সকল আপডেট সবার আগে পেতে অবশ্যই দ্রুত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা না বলে আমরা ধারাবাহিকভাবে একটু ভিডিওটা বিস্তারিত দেখে আসবো। নোবেল পাইছেন এমনে 84 বছর বয়স সম্ভবত কাছাকাছি। এই বয়সে আইসা ওনার চুলগুলা যে সারা হয়েছে, নোবেল পাইছে 30 নিয়া। চিন্তা করে অনেক রাজনীতিবিদ ওনারে হালকা নেয়, যদিও বিষয়টা কয়েকদিন আগে আলোচনায় ছিল, কিন্তু ওইভাবে এটা নিয়ে বড় আলোচনা হয়নি। আজকে যখন তিনি জার্মানির একটা পত্রিকা আপনার স্পিগেল তাদের সাথে একটা সাক্ষাৎকারে ওই ঘটনাটা সামনে আসছেন, দেন বোঝা গেছে তিনি সঠিক এই কাজটা করবেনই। সংস্কার নিয়ে নানান কথা হচ্ছে, তো আমরাও কিন্তু সংস্কার চাই। এদেশে দেখেন অনেক সিস্টেম আছে যেগুলা সংস্কার করা জরুরি, তবে রাজনৈতিক নেতারা আবার সব সংস্কারের পক্ষে না। আবার ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারও সংস্কার নাম দিয়ে যে সব একদম মানে অন্য কিছু হয়ে যাবে সেটাও না। সংস্কার নামে তারাও কালক্ষেপণ করছে, এনসিপি কে সুবিধা দিচ্ছে, বিএনপির অনেক নেতার দাবি। যাই হোক, এই সংস্কার ইস্যুটাতে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, নিজেদের জন্য ফায়দাজনক, এগুলোতে অনেকেই রাজি হবে না। কারণ আমাদের যে সংস্কার কমিশন তাদের রিপোর্ট আসছে, অনেকে মত দিছে, অনেকে দ্বিমত দিছে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন যে আপনার জুলাই অভ্যুত্থান, সরকার প্রধানের দায়িত্ব গ্রহণ, শেখ হাসিনার দুঃশাসন, সংস্কার প্রস্তাবনা সহ বিভিন্ন বিষয়ে তার কাছে এই জার্মানির গণমাধ্যম স্পিগেল এর যিনি সাংবাদিক আছেন লরা হফলিঙ্গার তাকে প্রশ্ন করেছেন। তো তিনি বলছেন বিভিন্ন বিষয়ে সংস্কার প্রস্তাব করা হয়েছে, যেগুলো রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে এবং তাদের সংস্কার বিষয়ে সম্মত অসম্মত মানে রাজি নারাজি অথবা পরিবর্তন সহ সম্মত এই তিনটি উত্তর দিতে বলা হবে। যে কথার কথা ভাত খাবা, হ্যাঁ না, বিরিয়ানি দিয়ে দিলে খাবো, এরকম টাইপের তিনটা উত্তর থাকবে। এর মাধ্যমে দলগুলোর কাছ থেকে প্রতিশ্রুতি নেওয়া হবে এবং সেগুলো ওয়েবসাইটে প্রকাশ করে দেওয়া হবে। কোথায় প্রকাশ করা হবে? ওয়েবসাইটে। কেন? যেন সাধারণ মানুষ দেখতে পারেন এই যে সংস্কার কমিশন যা যা প্রস্তাবনা দিচ্ছে, যেগুলো রাজনৈতিক নেতারা নির্বাচনের আগে সরকারকে ওয়াদা দিয়ে আসতেছে যে হ্যাঁ আমরা এটা মানবো, এটা করবো, এটা করবো না, করলে এইভাবে করবো, ওইভাবে করবো না,
ক্ষমতা পাওয়ার পর সংসদে গিয়া তারা যেন কথা দিলেন তো টাইপের দিছি তো কথা, টাকাটি দিতে না দেমো কখন, যেই মাসে শুক্রবার নাই। দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা চীন সফর বলে কথা, তাই চীনের বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ারপোর্টে যাবেন, এটার মধ্যে কোনো আশ্চর্যের কিছু নেই। বুধবার 26শে মার্চ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস চীনের হাইনানে পৌঁছন বাংলাদেশের স্থানীয় সময় অনুযায়ী বিকেল 4:15। চীনের হাইনানে কিয়ংঘাই বো ও আন্তর্জাতিক এয়ারপোর্টে নামেন ইউনুস। চীনে অবস্থিত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নাজমুল ইসলাম এবং হাইনান প্রদেশের ভাই গভর্নর লিউ ডেংশাং এয়ারপোর্টে স্বাগত জানান ইউনুস। এয়ারপোর্টে ইউনুসকে স্বাগত জানানোর ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। ইউনুসের নিজের সরকারি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেও সেই ছবি শেয়ার করা হয়েছে। কিন্তু যে বিষয়টা নজর কেড়েছে তা হলো, একটা দেশের সরকারের প্রধান যখন কোনো বিদেশ সফরে যান তখন তাকে স্বাগত জানাতে এয়ারপোর্টে সেই দেশের সরকারের শীর্ষস্থানীয় আধিকারিকরা হাজির থাকেন। কিন্তু এক্ষেত্রে ইউনুসকে যারা স্বাগত জানাতে গিয়েছেন তারা কিন্তু চীনের শি জিনপিং সরকারের পদমর্যাদার আধিকারিক নন। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? যে দেশে ইউনুস গেলেন সেই দেশে এয়ারপোর্টে নামার পর থেকেই কিন্তু সেই সম্মান পেলেন না ইউনুস, যেটা কিন্তু একজন দেশের সরকারের প্রধানের পক্ষে যথেষ্ট অপমানের। এখানেই শেষ নয়, যেটা জানা যাচ্ছে চীন সফরের আগে ইউনুস নাকি ভারত সফরে আসতে চেয়েছিলেন, কিন্তু সূত্রের খবর ঢাকার এই আবেদন ভারতের তরফে তেমন গ্রাহ্য হয়নি। বলা ভালো, ইউনুসের ভারত সফরের ব্যাপারে তেমন কোনো আগ্রহ দেখানো হয়নি। ভারতের তরফে কোনো সদুত্তর না পেয়ে শেষ পর্যন্ত আর ইউনুসের ভারত সফর বাস্তবায়িত হয়নি। আর এই খবরটা কিন্তু আমরা বলছি না, বিষয়টি জানিয়েছেন খোদ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম। ফলে একটা বিষয় পরিষ্কার, ভারত সফর বাস্তবায়িত না হওয়ার পরই ইউনুস পরবর্তী গন্তব্য হিসেবে বেছে নেন চীনকে। এদিকে বাংলাদেশে যখন এই পরিস্থিতি, সেই সময় চীনে গিয়ে বসে রয়েছেন মোহাম্মদ ইউনুস। সেখানে বেশ কিছু কর্মসূচি রয়েছে তার। যদিও এরই মাঝে উঠে আসছে গুরুত্বপূর্ণ খবর, চীন সফরের আগে নাকি ভারতেই আসতে চেয়েছিলেন ইউনুস, এইরকমই একটা তথ্য জানা যাচ্ছে। বাংলাদেশের প্রেস সচিব শফিকুল আলম সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে জানিয়েছেন যে চীন সফরের আগে ভারতেই আসতে চেয়েছিলেন ইউনুস, তবে ভারতের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। পরবর্তীতে অবশ্য চীনের পথে পা বাড়ান মোহাম্মদ ইউনুস। শফিকুল জানিয়েছেন, আমরা গত বছরের ডিসেম্বরে আগ্রহ দেখিয়েছিলাম এবং ভারতকে প্রধান উপদেষ্টা ইউনুসের ভারত সফরের জন্য অনুরোধ করেছিলাম। এটা তার চীন সফর চূড়ান্ত হবার কয়েক সপ্তাহ আগে করা হয়েছিল। দুর্ভাগ্যবশত আমরা কোনো ইতিবাচক সাড়া পাইনি। শফিকুল আলম আরও জানান, ইউনুস ভারতের সঙ্গে উষ্ণ দ্বিপাক্ষিক সম্পর্কই চান। প্রসঙ্গত, শুক্রবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন মোহাম্মদ ইউনুস। গ্রেট হল অব দ্য পিপলে চীনা প্রেসিডেন্টের সঙ্গে মোহাম্মদ ইউনুসের বৈঠক হয়। প্রসঙ্গত বলি, নতুন করে ডামাডোল পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে। পরিস্থিতি ক্রমশই খারাপের দিকে যাচ্ছে, আর এর মধ্যে বাংলাদেশের সেনার অতি সক্রিয়তা নিয়ে ক্রমেই বাড়ছে ধন্দ। 23শে মার্চ রাত থেকেই শুরু হয় সেনাবাহিনীর বৈঠক, তারপরে ফের বাংলাদেশে সেনা নামে। তারই মধ্যে বিমানে চড়ে বুধবার দুপুরে চীনে পাড়ি দেন ইউনুস, জানিয়ে তৈরি হয় জল্পনা। কি বলেছেন মোহাম্মদ ইউনুস, আসুন শোনাই। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ঐতিহ্যবাহী দল, কিন্তু এখন খুবই বিপদের মধ্যে আছে। কোনটা আছে, এখন তারা অনেকটা নির্বাসিত। কিন্তু আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা প্রায়ই বলতেছেন, আমি আসতেছি, আমি কাছাকাছি আছি। মানে ভাবখানা এরকম, উনি যশোরের বেনাপুরের কাছে আছেন, যে কোনো সময় তিনি রিক্সাটা লইয়ে চলে যাবেন, ব্যাপারটা এরকম। কিন্তু 7-8 মাস চলে গেছে, তিনি কি আসতে পারছেন না? আসার কোনো অর্ধেক পথে আসছে। তো এটা তিনি হয়তো মনোবল বাড়ানোর জন্য হয়তো এটা বলেন, এবং এগুলো বলে মানে কতটুকু মনোবল ধরে রাখা যাচ্ছে। কারণ প্র্যাকটিক্যালি এই যে যারা এখন বিপদের মধ্যে আছে তারা তো বেরোতে পারতেছে না। 1-2 হয়তো বাইর হয়, কিন্তু তারা তো এখনো নিরাপদ না, বেরোন এখনো পর্যন্ত। এখন আওয়ামী লীগের যে কৌশল, এগুলো নিয়ে এখন প্রশ্ন উঠেছে যে 7-8 মাস যাবত তারা খালি একই গান গাইতেছে, চলে আসতেছি, চলে আসবো, হিসাব করে রাখো, কে ডিস্টার্ব করে, ঠিক আছে, আর ইউনুস সাহেব এই করছে। এইগুলো তো সমাধান না, একই রেকর্ড বারবার বাঁচতেছে। এখন এই সরকারের যে এজেন্ডা, যে সংস্কার, নির্বাচন এবং আওয়ামী লীগ ঠেকানো, এখন সংস্কার যেটা, এটা এখন চলে গেছে শর্টকাট মেথড। এখন নির্বাচন নিয়ে বিশেষ করে বিএনপি চাপ দিতেছে যে দ্রুত নির্বাচন করার জন্য। বিএনপির সাথে আরো কিছু দল আছে। এখন আওয়ামী লীগ মাঠে থাকছে এই নির্বাচনে, এটা মোটামুটি এখন কনফার্ম। কেন কনফার্ম? কারণ আমরা এর আগে দেখছি সেনাবাহিনী অফার দিচ্ছে নতুন আওয়ামী লীগের অধীনে তারা যাতে আসতে পারে নির্বাচনে। সরকার বলছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই।
বিএনপি বলতেছে যে হ্যাঁ, যদি ভালো লোকের নেতৃত্বে আওয়ামী লীগ আসে তাদের কোনো আপত্তি নেই। তাহলে এখন আপত্তিটা কার? দেখা গেল ওই যে পোলাপাইনদের একটা দল আছে নাগরিক, ঠিক আছে, জামাত ইসলাম, এদের তো তেমন ভোট নাই, এরা লাফালাফি করতেছে বেশি, খালি গোলার বেশি নয় এইটা, কিন্তু তাদের তো জনভিত্তি নাই। সুতরাং তাদের এই লাফানো খুব একটা কাজ আসবে না। ধরে নেওয়া যাচ্ছে যেহেতু বড় শক্তিগুলো চাচ্ছে আওয়ামী লীগ আসুক, যার অধীনেই হোক আওয়ামী লীগ আসতেছে এটা কনফার্ম, এবং ইতিমধ্যেই নির্বাচন কমিশনের প্রস্তুতি শুরু হয়ে গেছে। এখন সরকার নতুন আওয়ামী লীগ আনতে তৎপর। কথা হলো মাও একই, প্যাকেট ভিন্ন হবে, মানে আওয়ামী লীগ, কিন্তু প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ কখন আসবে? বাংলাদেশকে অনেক বড় সুখবর দিলেন ডোনাল্ড ট্রাম্প। এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য অনেক বড় সুখবর। আমার আওয়ামী লীগের জন্য কষ্ট হয়, যেখানে যাচ্ছে সেখান থেকে দৌড়ানি খাচ্ছে, কোথাও জায়গা নাই। শেখ হাসিনা পালনের পরে জাতির চাচা হিসাবে সবাই মেনে নিয়েছিল ডোনাল্ড ট্রাম্পরে। তারা ধরে নিয়েছিল ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসলে, যেহেতু মোদির সাথে ডোনাল্ড ট্রাম্পের একটা ভালো সম্পর্ক, তাহলে হয়তো মোদি কথাবার্তা বলে ডোনাল্ড ট্রাম্পকে বোঝায় শেখ হাসিনাকে বাংলাদেশে ব্যাক করাবে, যদিও অনেক দেরি হয়ে গিয়েছিল। আমি বারবার করে একটা কথা বলি যে যেটা করার লোহা ঠান্ডা, মানে গরম থাকা অবস্থায় করতে হবে, ঠান্ডা হয়ে গেলে আর কিছু হবে না। তো যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসে তখন অনেক দেরি হয়ে যায়। আর ডোনাল্ড ট্রাম্প কি করবে, মোদি কি করবে, যে ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরাবে। আপনাকে জানতে হবে আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সারা পৃথিবী চেনে, সারা পৃথিবী চেনে না, সারা পৃথিবীতে সবাই তাকে সম্মান করে। এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে বানাইছে কে, এটা কি আপনারা জানেন? যেমন শেখ হাসিনার পৃথিবীতে স্বৈরাচার হিসাবে প্রতিষ্ঠিত করছিল ইন্ডিয়া, যে ইন্ডিয়া সুযোগ সুবিধা দিছে, ইন্ডিয়া মনে করেন যে স্বৈরাচার বানা দিছে শেখ হাসিনারে, পৃথিবীর জঘন্যতম স্বৈরাচার শেখ হাসিনা। ডক্টর মোহাম্মদ ইউনূসকে পৃথিবীতে সম্মানিত করছে হচ্ছে আমেরিকা। যে আমেরিকা ডক্টর মোহাম্মদ ইউনূসকে এত সম্মানের জায়গা দিল, সে আমেরিকায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফেলে দিবে। আমরা এই জিনিসগুলো নিয়ে মানে হাসাহাসি করতাম যে কখনো সম্ভব না। বারবার করে বলছে, আজকেও বলতেছি, ডক্টর মোহাম্মদ ইউনূসের জায়গায় যদি অন্য কেউ থাকতো এই কয় মাসে 3 বার ক্ষমতার পরিবর্তন, মানে পালাবদল হইতো, এটা 100%। ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে আছে বিদায় আজকে পৃথিবীর যারাই চিন্তা করছে বাংলাদেশকে নিয়ে, মানে পরিকল্পনা করতেছে বাংলাদেশে কিভাবে শেখ হাসিনাকে পুনর্বাসন করা যায়, তারা একবার ভাবতেছে ওইখানে তো রাষ্ট্রের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। মোদি ভুল করছে, মোদি ধুতি খুলে দিছে না? বলেন, যে মোদি ডোনাল্ড ট্রাম্পের ভরসায় শেখ হাসিনাকে আশ্রয় দিল, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসলে বাংলাদেশে শেখ হাসিনাকে পাঠাবে, সেই ডোনাল্ড ট্রাম্প নিজেই ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কাজ করার জন্য বলতেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কাজ করবে, বাংলাদেশের পাশে থাকবে। কে থাকবে? আমেরিকা। ডোনাল্ড ট্রাম্প থাকবে। তাহলে আমাদের জাতির চাচাই বলবে বেইমানি কেন করলো আমাদের সাথে? বলেন, আমাদের সাথে বললে ভুল হবে, আওয়ামী লীগের সাথে বেইমানি করছে, বেইমানি আরো করবে। মোদিও যে কোনো সময় পল্টে নিতে পারে, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস এখন চায়নাতে আছে। চায়নার সাথে যদি চুক্তি মুক্তি হয়ে যায়, মোদির কপালে কষ্টই আছে। আর চায়না যে পরিমাণ সুযোগ সুবিধা নিয়ে বসে আছে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য, যদি অ্যাকসেপ্ট করে রে ভাই, মোদির খাওয়া নাওয়া ঘুম সব বন্ধ হয়ে যাবে। আর মোদির শেষ ভরসা যেটা ছিল ডোনাল্ড ট্রাম্প, সেও তো ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে থাকবে এই কথা বলছে, বিশাল বড় এক চিঠি লিখছে। এই সরকার, যেই ব্যক্তি, যেই রাজনৈতিক দল বাংলাদেশকে আগামীর দিনে একটা ভালো জায়গায় নেওয়ার জন্য চেষ্টা করবেন, দেশের জন্য ভালো কিছু নিয়ে আসবেন, আমরা সবসময় তার যতই সমালোচনা করি তার ভালো জিনিসটাকে প্রশংসাও করব। আপনি রাজনৈতিক ক্যাটাগরিতে আমাদের একটা রোগ আছে যে মানে আমার অপছন্দের কোন রাজনৈতিক দল অথবা ব্যক্তি যদি ক্ষমতায় থাকে, যত ভালো কিছুই করুক আমরা সেটা সমালোচনা করি, বাট এটা থেকে বের হয়ে আসা উচিত। যাই হোক, আমি নিজেও ডক্টর ইউনূসের টুকিটাকি সমালোচনা করি, বাট আজকে যে সংবাদটা আমি মনে করি এটা ডক্টর ইউনূসের ফেস ভ্যালু প্লাস সবকিছু মিলিয়ে বাংলাদেশের জন্য একটা পজিটিভ ভাইব নিয়ে আসবে, দেশের মানুষ উপকৃত হবে। তবে খেয়াল রাখতে হবে যেন এগুলো দুর্বৃত্তায়ন না হয়। দেয় তো সবাই, কিন্তু লুটেরারা, সিন্ডিকেটওয়ালারা, ফাইল প্রসেসিং ওয়ালারা খায়া ফেলে। আশা করি এবার এমন কিছু হবে না। আপনারা জানেন যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চীনের সফররত আছেন। গেল কালকে কয়েকটা চুক্তি হয়েছে, ভাল লাগছে। সবচেয়ে বেশি ভালো লাগছে যে 2028 সাল পর্যন্ত চীনের বাজারে বাংলাদেশের ব্যবসায়ীরা বিনা ট্যাক্সে ব্যবসা করবে। তবে একটা বিষয় আছে যে বাংলাদেশ কি পরিমাণ মানে জিনিসপত্র রপ্তানি করে, তাও চীনে, যেখানে চীন এককভাবে সারা পৃথিবীতে, আমরা যে দেশে বসবাস করি, ইউরোপ, আমেরিকার প্রত্যেকটা রাষ্ট্রে তাদের দেশের পণ্যের তুলনায় চীনাদের মার্কেট বড়। তো সেখানে চীনের মার্কেট আপনি ঢুকাবেন, যেমন আম নিবে শুনছি চীন, তবে চীনেও ভালো ভালো আম পাওয়া যায়। যাই হোক, কিছু তো তারা নিতে হবে। তবে আমরা যেটা পাইছি এটা নাম্বার 2, কয়েকটা চুক্তির মধ্যে আরো একটা খুবই সুন্দর একটা চুক্তি হয়েছে। বাংলাদেশের শিপিং কর্পোরেশনের জন্য 4টি সমুদ্রগামী জাহাজ কেনার জন্য চীন আমাদেরকে অর্থনৈতিক
মানে ঋণ দেবে। এছাড়া আরো বিভিন্ন প্রকল্পেও আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস করেছে চীন। আর ডক্টর ইউনূসের জন্য একটু পজিটিভ তো আছে যে তাদের বক্তব্য এই সরকারকে পূর্ণ সমর্থন দেবে আপনার চীন। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চীনের নির্বাহী ভাইস প্রিমিয়ার ডিং শুয়েশিয়াং হাইনান প্রদেশে বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনের ফাঁকে ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করেন এবং সেখানে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার 50 বছর পূর্তি উপলক্ষে বিনিয়োগ, বাণিজ্য, সাংস্কৃতিক সম্পর্ক, জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির বিষয়েও একমত হয়েছে। আর বলছে যে প্রেসিডেন্ট শি জিনপিং ডক্টর ইউনূসের এই সফরকে গুরুত্ব দিয়েছেন। চীন আশা করে অধ্যাপক ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের উত্তরোত্তর উন্নতি হবে এবং আরো অনেক কিছু হবে। তো প্রধান উপদেষ্টা এক চীন নীতির প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন এবং দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসাবে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে যোগ দিতে পেরে ঢাকা গর্বিত বলেও আপনার বলা হয়েছে। চীনা ঋণের সুদহার 3% থেকে কমিয়ে 1 থেকে 2% করার অনুরোধ তিনি জানিয়েছেন। এছাড়া বাংলাদেশ চীনের অর্থায়নে পরিচালিত প্রকল্পগুলোর কমিটমেন্ট যে ফি আছে সে। সালামু আলাইকুম। না আমার সরকারের পক্ষ থেকে কোনো টাকা টোকা দেওয়া হয় নাই। আমি বরাবরই সরকারে যারা থাকেন, যারা ক্ষমতায় থাকেন তাদের সমালোচনা করি, কারণ তাদের সমালোচনা করাটা একটু কষ্টকর কাজ, আপনাকে ঝামেলায় পড়তে হয়। বাট যেটা প্রশংসার এটাও কিন্তু আমি করি। এরকম একটা বাংলাদেশ অন্তত আজকে বা গতকালকে থেকে যে কিছু দৃশ্য আমার চোখে পড়ছে, এইটা সারা বাংলাদেশের মানুষ চাচ্ছিল। একদম প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী একজন বাবা মা বা একজন স্ত্রী, একজন ভাই বোন, আজকে সবাই খুশি। একটা ক্যারিশমা দেখিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। ঈদ মানে প্রিয়জনের কাছে ছুটে যাওয়া, বাড়িতে ছুটে যাওয়া। তো এই ছুটে যাওয়ার জন্য আমরা যাতে যাই, যেহেতু বাংলাদেশে মাত্র 5% মানুষ ব্যক্তিগত প্রাইভেট কার ইউজ করেন, আর বাহিরে বেশিরভাগ মানুষ আমাদেরকে ট্রেন, বাস আর বিভিন্ন উপায়ে বা ফেরি, তারপর হচ্ছে লঞ্চ, এগুলোতে ব্যবহার করতে হয়। মানে ঈদ মানে জ্যাম, ঈদ মানে 9টার গাড়ি 5টায় আসবে, রাস্তা মহাসড়কে দীর্ঘ জ্যামের একটা ঘটনা ঘটবে, অ্যাক্সিডেন্টের পর অ্যাক্সিডেন্ট হবে। কিন্তু আমরা যখন আজকে দেখছি নিউজগুলো, আমার কাছে ভাল লাগছে যে রাইট, আমাদের আসলে কোনো কিছুরই কমতি নেই, শুধুমাত্র যেটা কমতি আছে সদিচ্ছা। আমরা বেশ কয়েকটা গণমাধ্যমের আমি কয়েকটা নিউজ দেখলাম, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, এটা কিন্তু খুবই ব্যস্ত একটা মহাসড়ক। প্রতিবার ঈদ মানে এই সড়কটাতে যানজট, অতিরিক্ত ভাড়া আদায়, সিন্ডিকেট, রাস্তার মধ্যে অনেক কিছু ঘটে। বাট এবার বাস ভাড়া সহনশীল, নেই যানজট। তারপর আরো এক সুন্দর দৃশ্য আমরা দেখেছি কমলাপুর রেল স্টেশন। আপনি অন্যান্যবার টেলিভিশনের ফুটেজগুলো দেখেন, কমলাপুরে প্রতিবেদন করা হয়, ভাই মাইলের পর মাইল মানুষ, যানজট, ক্যাওস, মানে ভিড়, মানে কোন রকমের ট্রেনের মধ্যে লাফাইয়া ওঠা নামা। এবার যেটা হয়েছে, ইন্টারনেটের মাধ্যমে টিকিটিংটা হয়ে গেছে বেশিরভাগ জায়গায়। আর এরপরে কমলাপুরে ভিড় আছে, তবে ভোগান্তিটা ওই লেভেলে নাই। নির্ধারিত সময়ে ট্রেনগুলো তার নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে, মানুষ উঠছে নামছে, সুন্দর ম্যানেজমেন্টের একটা দৃশ্যপট আমরা দেখলাম। এবার আসেন আপনার উত্তরের কি অবস্থা, বিশেষ করে উত্তরবঙ্গ একটা কি বলা যায় সবসময় ব্যস্ত সড়ক। পত্রিকার নিউজগুলো বলছে যে উত্তরের পথেও এবার নেই যানজট, স্বস্তিতে আছেন সাধারণ যাত্রীরা। মোটামুটি সারা বাংলাদেশের যে দৃশ্যপটটা আমরা দেখছি এবার অন্যান্য বারের তুলনায় মোটামুটি জ্যাম, বাস ভাড়া। আমি আজকে দেখেছি বেশ কয়েকটা আপনার চলছে, কি বলা হয় যে আমাদের ভ্রাম্যমাণ যে আদালত আছেন, আমাদের যে ম্যাজিস্ট্রেটরা আছেন, তারা টিকিট কাউন্টারগুলোতে চেক দিচ্ছিলেন, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত বাস ভাড়া রাখা বাসগুলোকে জরিমানা করছিলেন। সরকার এই দীর্ঘ আলোচনা সমালোচনার পরে আমার মনে হয় যে এই সর্বশেষ ঈদের মাধ্যমে মানুষের কাছে একটা গ্রহণযোগ্যতা মিনিমাম লেভেলে পেয়েছে যে ইয়েস, ডক্টর ইউনূসের সরকার কিছু তো কাজ করছেন, তবে তাদের কাজগুলা বাহিরে বোঝা একটু কষ্টকর। সংস্কার বলতে আমরা ভাবি তার সিস্টেম, বাট এই সিস্টেমের মধ্যে এখনো অনেক রকম ত্রুটি বিচ্যুতি আছে। তারপরেও আমরা আশা করছি যে অন্তত মানুষ ঈদে বাড়িতে যাবে, রাস্তাঘাটের জন্য যানজট একটু কম থাকে, বাস ভাড়া সহনীয় থাকে, সিন্ডিকেট না থাকে। আর যারা ড্রাইভার ভাইরা আছেন, তাড়াহুড়া করে গাড়ি চালাবেন না, প্রতিযোগিতা নিয়ে গাড়ি চালাবেন না, কম ঘুমাইয়া গাড়ি চালাবেন না, কারণ আপনাদের হাতে অনেকগুলো মানুষের দায়িত্ব থাকে, জীবনের দায়িত্ব। আর পুলিশের কিছু ওয়াচ টাওয়ার আমরা দেখছি একদম মহাসড়কের পাশে
ওয়াচ টাওয়ার মানে বড় বড় এরকম ধরেন মাটি থেকে বা রাস্তা থেকে 40-50 ফুট উঁচুতে কিছু টাওয়ারের মতন করা হয়েছে। সেখান থেকে দূরবীনের মাধ্যমে, ক্যামেরার মাধ্যমে আশেপাশে নির্দিষ্ট এরিয়ায় ডাকাতি হয় কিনা এইটাকে অবজারভেশন করা হবে। খুবই সুন্দর উদ্যোগ, কারণ সরকার আসার পরে রাস্তাঘাটে গাড়ি থামাইয়া ডাকাতির পরিমাণ বেড়ে গেছিল। সো ঈদের এই যাত্রাকে, ভোগান্তিটাকে যেন মানুষ নিরাপদে উপহার থাকে, টাকা পয়সা থাকে, বাড়িতে যেন যাইতে পারে, পুলিশের এই উদ্যোগকে আমি ধন্যবাদ দিই। তো ওভারঅল 100-তে আমি 80 দিলাম। 20% ঘাটতি আছে টুকিটাকি, বাট 80 লেটার মার্ক। আমার মনে হয় যে এটার জন্য ডক্টর ইউনূস সরকার একটা ধন্যবাদ পাওনা। ভালো থাকো। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আমাদের চ্যানেলটিতে নতুন একটা চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।